আগামী 2 দিনের মাঝখানে ভ্যাকসিনগুলো কালেক্ট করবেন এবং রোববার থেকে তারা কর্মসূচি শুরু করবেন, হামের টিকাদানের কর্মসূচি। শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে অলরেডি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। হয়তো সেটা বৃহস্পতিবার এখন মন্ত্রিপরিষদের বৈঠকে যদি অনুমোদন হয় তাহলে এক্সিকিউট হবে। তিনি বলেছেন যে যেহেতু আমি টাকা ছাপিয়ে কাজ করছি না, সুতরাং মূল্যস্ফীতি ঘটার মতো কোনো ঘটনা এখানে নাই। যে 6টা জাহাজের কথা আপনি বললেন, সেই 6টা জাহাজ সমুদ্রে রয়েছে এবং সেই 6টা জাহাজকে তারা ছেড়ে দেবে। সেই যে দামটা পুনর্নির্ধারিত হবে সেই জন্যই আসলে বা দামটা আগে থেকেই বাড়ানো হয়েছে। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে প্রতিদিন আমাদের পত্রিকাটি পড়তে পারেন না, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। দিনের প্রধান খবরগুলো নিয়ে আমরা স্টুডিওতে ডিসকাস করি। দর্শক, সরকারি বাজেট বরাদ্দ, প্রকল্প অনুমোদন, এই ধরনের জটিলতায় গত বছর বাংলাদেশে 40% বেশি এলিজিবল শিশু তারা কিন্তু হামের টিকা পায়নি, যেটি কিনা মানে হামের টিকা না পাওয়ার মতো দুরবস্থা বাংলাদেশের হয়নি। এটিকে আসলে জটিলতাই বলতে হবে, যার ফলাফল এখন দেখা যাচ্ছে হাম কিন্তু ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যু হচ্ছে এবং বিশেষজ্ঞদের অনেকে আশঙ্কা করছেন এটি দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া যায় এটি মহামারী হিসেবেও বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আলামিন সাদমান। তিনি দেশের ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেছেন এবং একটি করুণ চিত্র দেখে এসছেন। সাদমান, কি দেখেন আপনি? শিশু হাসপাতালের দিয়ে আপনার স্টোরিটি শুরু, একটু যদি বিস্তারিত বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যদি আমি ডাক্তারের কথা কোট করেই শুরু করি, ডাক্তার বলছে যে যদি আমরা 10 জন শিশুকে রিলিজ দিই, দেখা যাচ্ছে যে আমাদের আসলে বেড আসলে ফাঁকা হয় না, কারণ আমাদের 15 জন অপেক্ষা করছে। সো এটা আসলে দেখাচ্ছে যে হাসপাতালগুলোতে শিশুদের হাম আক্রান্ত হয়ে ওভারফ্লো হওয়ার যে ব্যাপারটা, তারা অনেক চেষ্টা করলেও তাদের আসলে পর্যাপ্ত পরিমাণে তাদের সিট নেই, এটা আইসিইউ হোক, এটা বাইরে হোক। আরেকজনের সাথে তার সাথে কথা বলে দেখলাম যে তার শিশু মাত্র 10 মাস বয়সী, তাকে ডাক্তার বলছেন যে আইসিইউতে ট্রিটমেন্ট করতে, কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে আইসিইউতে ট্রিটমেন্ট করানো একটু কস্টলি। তো সে কান্না করতে করতে তখন বলছিল যে আসলে আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে আইসিইউতে ভর্তি করাবো। তো এটা আসলে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার একটা করুণ চিত্র। একই সাথে কিন্তু গরিব মানুষের টিকাটি কিন্তু বাংলাদেশে শেষ কবে এই টিকা তারা পায়নি, এই ধরনের নজির আসলে আমরা প্রতিবারই দেখি বাংলাদেশ অন্তত 85 থেকে 95 যেটা এক্সপার্টরা বলে থাকেন অ্যাটলিস্ট 95 মানে 95 ভাগের মতো শিশুদের ভ্যাকসিনেটেড করা দরকার, কারণ শিশুরা খুবই ভালনারেবল। কিন্তু গত বছর আমরা দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের ডাটাতে দেখলাম যে গত বছর প্রায় 59-60% মাত্র শিশুরা ভ্যাকসিনেটেড হয়েছে, যেটা কিন্তু খুবই অ্যালার্মিং। এখানে আপনি প্রায় 40% শিশু তো বাদই রয়ে গেছে। আচ্ছা, এটা কি শুধু হামের টিকার ক্ষেত্রে না অন্যান্য যে আপনার ইপিআই প্রোগ্রামের যে অন্যান্য যেগুলোর কথা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি আর যে টিকাগুলো আমাদের দেওয়া হয়েছিল, সেই টিকাগুলোর ক্ষেত্রেও আপনার একই প্রবলেম হচ্ছে? হ্যাঁ, সব টিকার ক্ষেত্রে আসলে একই। দ্যাট মিন্স এই যে 40% অফ দ্য এলিজিবল চাইল্ড তারা কি আসলে একেবারে ইমিউনাইজড না? আই মিন যে 25 সালের ঘটনা, তাই ডাটা তো আসলে তাই বলছে যে 40% শিশু ইমিউনাইজড না। যদিও এখানে আমরা চেষ্টা করেছিলাম যে গত বছর আসলে কি হয়েছিল এটা জানতে, কিন্তু আমরা অ্যাজ ইউ নো গতকাল আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ফোনে কিন্তু কাউকেই পাইনি ওরকমভাবে গত সরকারের যারা দায়িত্বে ছিলেন। এবার আজকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যের দায়িত্ব ছিলেন ডক্টর ইউনূসের, যে তার যে গ্রামীণ ব্যাংকের যে কি বলে আর্লি লাইফ, তার যে ওয়ার্কিং পার্টনার, এবং এটি নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল যে এই নিয়োগটি আসলে ডক্টর ইউনূস অত্যন্ত স্বজনপ্রীতি করেছেন। হ্যাঁ, এখন আসলে এটা আসলে বলাটা খুবই হাস্যকর যে স্বাস্থ্য মন্ত্রণালয় তো বাংলাদেশের অনেক বড় একটা দায়িত্ব
যেই পালন করুক। বর্তমান মন্ত্রী বা তারা এখন কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, তারা এখন পদক্ষেপ নিচ্ছেন। আসলে তারা ইউনিসেফের সাথে আজকে তাদের একটা মিটিং ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। মিটিং এর পরবর্তীতে তারা প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের যেটা জানিয়েছেন যে তারা আগামী 2 দিনের মাঝখানে ভ্যাকসিনগুলো কালেক্ট করবেন এবং রোববার থেকে তারা কর্মসূচি শুরু করবেন, হামের টিকাদানের কর্মসূচি। এবং একই সাথে তারা ঘোষণা দিয়েছেন এই পর্যন্ত যত স্বাস্থ্যকর্মী আছে তাদের ছুটি আসলে বাতিল করা হয়েছে। তো গভর্নমেন্ট হচ্ছে কিছুটা মানে আপ টু মার্ক, কিন্তু আমার মনে হয় যে এই পদক্ষেপটা যদি আরো কিছুদিন আগে নেওয়া হতো তাহলে হয়তো আরো কিছুটা আসলে আমরা ভালো ফলাফল পেতাম। আমাদের একটি কথা, বিভিন্ন সেক্টরে যেমন আপনার বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে বা আমাদের ট্রেড পার্টনার সিলেকশন, আমেরিকার সাথে চুক্তি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এক্সপার্টরা বলছেন যে আগের সরকার, অন্তর্বর্তী সরকার আসলে নির্বাচিত সরকারের জন্য কিছু ভয়ঙ্কর লিগ্যাসি প্রবলেম রেখে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো, এই বিষয়গুলো নিয়ে লিগ্যাসি প্রবলেমের তালিকায় আসলে এই টিকাদান কর্মসূচিটিও যুক্ত হয়েছে। দর্শক, সরকার চিন্তা করছে যে জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের 3 দিন অনলাইন ক্লাস, 3 দিন অফলাইন ক্লাস। করোনার সময় তো আপনার যে অনলাইন ক্লাস সেটি হয়েছিল, বিশেষজ্ঞরা আসলে শিক্ষার উপর এর প্রভাব কি হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে তা বলেছেন। এটি নিয়ে রিপোর্ট করেছে আমার সহকর্মী আলিম হায়দার। আমরা তার কাছ থেকে শুনবো। আলিম, কি বলছেন আসলে বিশেষজ্ঞরা, যেটি করা ঠিক হবে কি হবে না, বা ইনফ্যাক্ট করতেই হবে? হ্যাঁ, আসলে এটা বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা চলছে। আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে অলরেডি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। হয়তো সেটা বৃহস্পতিবার এখন মন্ত্রী পরিষদের বৈঠকে যদি অনুমোদন হয় তাহলে এক্সিকিউট হবে। তো এই বিষয়টা নিয়ে ইতোমধ্যে অভিভাবকদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এবং শিক্ষাবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন শিক্ষাবিদরা ভাবছেন যে এটা জরুরি পরিস্থিতির কারণে হয়তো সিদ্ধান্ত নেওয়া লাগতেই পারে, কিন্তু লজিস্টিক সাপোর্টস অ্যান্ড কানেক্টিভিটিটা যেন এনশিওর করা হয়। যদি তা এনশিওর করা না হয়, এখন সবার কাছে ডিভাইস নাই, অনেক জায়গায় ইন্টারনেটের ব্যবস্থা নাই, এইটা এনশিওর করা যদি না হয় তাহলে এই যেটা মানে ভালোর জন্য যে কাজটা করা হচ্ছে এটা আসলে শিক্ষাক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করবে অনেক ক্ষেত্রে। কারণ করোনার মধ্যে দেখা গেছে যে যাদের আর্থিক অবস্থা ভালো ছিল তারা কিন্তু অনলাইন ক্লাসের সুযোগটা নিতে পারছেন, হ্যাঁ। আর যাদের এটা ছিল না, যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা স্বল্প আয়ের মানুষ, তাদের পরিবারের সন্তানরা এই ক্ষেত্রে পিছিয়ে গেছেন কিন্তু একটা স্কুল থেকে। তো যারা শিক্ষানীতি নিয়ে কাজ করছেন, এরকম একজন গবেষক আমাকে বলেছেন যে সেই যে লার্নিং গ্যাপ, সেখানে যারা লার্নিং গ্যাপে পড়েছেন তারা কিন্তু এখনও বের হতে পারেন নাই। তাদের ওভারঅল পরবর্তী রেজাল্টগুলোতেও কিন্তু এটা একটা বেসিক একটা ইম্প্যাক্ট পড়তেছে। তো এইটা যেন না পড়ে, এজন্য সরকারকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়ার ব্যাপারেও তারা পরামর্শ দিচ্ছেন যে শুধু এই সংকট না, ভবিষ্যতে এরকম আরও অনেক সংকট হতে পারে, বা বাংলাদেশ সহ সারা বিশ্বে মানে এখন এটা একটা ট্রেন্ড চলে আসতেছে যে অনলাইনে শিক্ষা হচ্ছে, হ্যাঁ। এবং শিক্ষকরাও অনেকে বলছেন যে এখন অনেক হায়ার এডুকেশন হচ্ছে অনলাইনে, সেখানে আমরা কেন এ জায়গা থেকে পিছায় থাকবো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের আসলে অনলাইন ইটসেলফ খুব একটা সমস্যা না, যতটা সমস্যা আমাদের ডিভাইস পেনিট্রেশন, পিপলস অ্যাক্সেস টু কানেক্টিভিটি, যে বা এটি তো আসলে মূলত এটি তো গেল আসলে ছাত্রছাত্রীদের কথা। শিক্ষকদের আমরা বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এবং এমপিভুক্ত শিক্ষকদের যে ইনকাম, জীবনমান সম্পর্কে দেখি আর কি, তাদের আসলে ডিভাইস কতটা আছে? জি, রাজধানীর পুরান ঢাকার গ্যান্ডারিয়া এলাকার একটা প্রতিষ্ঠানের শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও রংপুর এবং চট্টগ্রামেরও কয়েকজন শিক্ষকের সাথে আমার কথা হয়। তাদের কয়েকজন আমাকে বলেছেন যে আসলে অনেক শিক্ষক আছেন যারা বেসরকারি পর্যায়ে চাকরি করেন, তাদের অনেকে হয়তো স্মার্টফোনই ব্যবহার করেন না। এখন যদি ক্লাস অনলাইনে চলে যায় তখন তারা কিভাবে ক্লাস নেবেন? তারা এই ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ চাচ্ছেন, যে সরকার যেন তাদেরকে একটা ডিভাইসের ব্যবস্থা করেন এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এটা কিন্তু শিক্ষকরাই চাচ্ছেন যে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তারা ট্রেনিং চাচ্ছেন, কারণ অনলাইনের তো আপনার টিচিং সিস্টেমটাও একটু আলাদা। এক্ষেত্রে শিক্ষকরা আবার আমাকে এও বলছেন যে
অনেক কর্মজীবী বাবা মাদের সাথে তাদের কথা হচ্ছে, কারণ প্রাইভেট সেক্টরে বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যারা পড়ে অনেক বাবা মা আছে কর্মজীবী, তারা কিন্তু শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানতে চাচ্ছেন যে স্কুলের যারা বাচ্চারা পড়ে, ক্লাস 2-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে, এই বাচ্চাটা কিভাবে বাবা মা যদি অফিসে চলে যায় সে কিভাবে একা একা ডিভাইস হ্যান্ডেল করবে। এটা হয়তো হাই স্কুলের বাচ্চাদের জন্য জিনিসটা খুব ইজি অ্যান্ড ফ্রেন্ডলি, বাট এটা একেবারে 2-3 ছোট বাচ্চাদের জন্য জিনিসটা আসলে খুব ট্রাভেলসাম। আমরা আশা করব যে এই সংকট আসলে খুব দ্রুত কেটে যাবে, এছাড়া আমাদের আর কিছু করার নেই। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। তিনি সরকারের 180 দিনের কর্মসূচি তুলে ধরেছেন। একই দিনে আবার বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। ওয়াকআউট শেষে তারা কি ঘোষণা দিয়েছে সংসদ কভার করেছেন আমার সহকর্মী সাইফুল ইসলাম, আমাদের সিনিয়র রিপোর্টার। 180 দিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন প্রশ্নোত্তর পর্বে? বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী আজকে কথা বলেছেন। তিনি বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন। সংসদ সদস্যরা প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়, তিনি তাৎক্ষণিক সেটির উত্তর দিয়েছেন। দিনের কার্যবিধি অনুযায়ী 30 মিনিটের বেশি কথা বলার 30 মিনিটের মতনের কথা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সেটি আরও একটু বেশি সময় নিয়ে তিনি কথা বলেছেন। সরকারের কী কী পরিকল্পনা আছে, বিশেষ করে তিনি কথা বলেছেন যে ফ্যামিলি কার্ড নিয়ে, যেটি খুবই এখন আলোচনায় আছে। সরকার যে প্রতিশ্রুতি ছিল বিএনপি নির্বাচনী ইশতেহারে, সেটি তিনি ইতিমধ্যেই বাস্তবায়ন করা শুরু করেছেন। সেই ক্ষেত্রে আর কত সংখ্যক মানুষকে তিনি এই প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করতে চান সেই বিষয়ে একাধিক সংসদ সদস্য তার কাছে প্রশ্ন করেছিলেন। তিনি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এই ধরনের কাজ করতে গেলে একাধিক সংসদ সদস্য প্রশ্নের উত্তরে যে মূল্যস্ফীতিতে তিনি পড়বেন কিনা সেটিও তিনি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু আমি টাকা ছাপিয়ে কাজ করছি না, সুতরাং মূল্যস্ফীতি ঘটার মতো কোনো ঘটনা এখানে নাই। সে বিষয়টি আমরা মাথায় রাখছি, অর্থাৎ সরকার মাথায় রাখছে। তিনি কথা বলেছেন কৃষি কার্ডের বিষয়ে, কথা বলেছেন সরকারের বিভিন্ন বিষয় কথা বলেছেন। সরকার যে পে স্কেল, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে পে স্কেল নিয়ে অনেক আলোচনায় ছিল যে তারা একটা বাস্তবায়ন করতে চান নতুন পে স্কেল, সে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের পরিকল্পনা কি সে বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। অর্থাৎ সার্বিক চিত্র তিনি কি করতে চান আগামী এই বিশেষ করে 180 দিনের মধ্যে তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা উনি জাতির সামনে আজকে হাজির করেছেন এবং চমৎকার বলেছেন। তিনি জাতিকে একটু আশার জায়গায় নিয়ে গেছেন যে না, তিনি ভালো কিছু করতে চান, স্পষ্টভাবে তিনি কথা বলেছেন। এরকম একটা দিনে তাহলে বিরোধী দল কি ইস্যুতে ওয়াকআউট করেছে? একই দিনে বিরোধী দলকে ওয়াকআউট করেছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে এই অধিবেশনের শুরু থেকে আজকে 6ষ্ঠ দিন আজ পর্যন্ত যে বিষয়টি আলোচিত ছিল সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার প্রশ্ন। বিরোধী দল সবসময় বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা যে উন্নয়নতন্ত্রে বিশ্বাস করতেন, কথায় কথায় তিনি গণতান্ত্রিক পন্থা থেকে উন্নয়নকে সামনে আনতেন, সেই বিষয়টিতে সরকার যেন না যায়। তো সেক্ষেত্রে তারা আজকে বলার চেষ্টা করেছেন জুলাই সনদ বাস্তবায়নে সর্বশেষ যে বিরোধী দলের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের উপরে আলোচনা মুলতবির উপরে আলোচনা হয়েছিল, সেটি সুনির্দিষ্ট কোনো সুরাহা তারা পাননি। তারা বলেছেন যে সংবিধান সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোটের ফলাফল বাস্তবায়ন করতে হবে, কিন্তু সরকারি দল এই সংস্কার একবারে মানে সংবিধানে সংশোধন করতে চায়, তারা কিন্তু সংস্কার করতে চায় না। সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি হওয়ার পরে পরিবর্তন হিসেবে তুলনামূলক কম যদি সংশোধন করা হয়, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে তারা সুনির্দিষ্ট কোনো জবাব সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না, তালবাহানা পাচ্ছেন। তারা এটি সরকার আদৌ বাস্তবায়ন করবে কিনা, জনগণের যে 70% কাছাকাছি গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে না এমনটি অভিযোগ করে তারা আজকে ওয়াকআউট করেছেন। পরবর্তীতে তারা কি ঘোষণা দিয়েছেন? পরবর্তীতে জামাতের আমির সংসদের মিডিয়া সেন্টারে কথা বলেছেন এবং বিক্ষিপ্তভাবে বিরোধী দলের অনেক সংসদ সদস্য মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। জামাতের আমির এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যেটি বলার চেষ্টা করেছেন, যেহেতু 70% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছিল, এখন যারা এই গণভোটের পক্ষে আছেন তাদেরকে নিয়ে আন্দোলন করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমরা শুরু থেকে সংসদ কভার করতে গিয়ে যেটি আপনাদেরকে বলে আসছি, দর্শকদেরকে বলছি যে আসলে কিন্তু একটি বাকবিতণ্ডা অর্থাৎ একটি উত্তপ্ত সংসদ যে হবে এবং এটা নিয়ে রাজপথে ইস্যু হতে পারে সেই বিষয়টি প্রমাণের দিকে যাচ্ছে। দর্শক, জ্বালানি তেল সমৃদ্ধ 6টি জাহাজ বাংলাদেশের দিকে আসবে, সেটি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। এদিকে ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন যে ইরান যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, আবার তিনি ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। সব কিছু মিলিয়ে ইরান পরিস্থিতির আপডেট জানাচ্ছেন আমার সহকর্মী শেখ শাহরিয়ার জামান ভাই।
ভাই। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আজকে ইরানের অ্যাম্বাসাডার বাংলাদেশে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং বেশ কিছু ওনার বক্তব্য বেশ ভালো আকারে সব নিউজ পেপারই কভার করেছে। ওনার বক্তব্যগুলোতে যদি বাংলাদেশ অ্যাসপেক্টের আসি, যে 6টা জাহাজের কথা আপনি বললেন, সেই 6টা জাহাজ সমুদ্রে রয়েছে এবং সেই 6টা জাহাজকে তারা ছেড়ে দেবে বা তারা আসতে সহায়তা করবে, সে বিষয়টা উনি জানিয়েছেন। উনি আর একটা বিষয় জানিয়েছেন, উনি ওনার কষ্টের কথাও বলেছেন যে বাংলাদেশ এই যুদ্ধ নিয়ে যে পাবলিক স্টেটমেন্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মোটামুটি যদি দেখি তাহলে বেশ কয়েকটা পাবলিক স্টেটমেন্ট ফরেন মিনিস্ট্রি থেকে ইস্যু করা হয়েছে, সেটার বিষয়ে ওনার একটু মনোকষ্ট রয়েছে এবং সেটা সে পাবলিকলি বলেছেন যে তাদের স্টেটমেন্টগুলো, বাংলাদেশের স্টেটমেন্টগুলো কিছুটা অস্পষ্ট এবং উনি চান যে বাংলাদেশ এ বিষয়ে একটা স্পষ্টভাবে তাদের পজিশনটাকে ব্যক্ত করুক। এটা গেল একটা বাংলাদেশের অ্যাসপেক্ট। আর একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট উনি যেটা বলেছেন যে উনি বাংলাদেশে যে স্ট্রেইট অফ হরমুজ, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চোক পয়েন্ট, যেটার মাধ্যমে 20% অফ এনার্জি, গ্লোবাল এনার্জি যেটাতে পাস হয়, সেটা এতদিন ধরে ট্রানজিট একটা প্যাসেজ হয়েছিল, সেইটাকে ওরা ইনোসেন্ট প্যাসেজ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে থ্রু দেয়ার লিগ্যাল প্রসেস। এটার একটা আলাদা মানে আছে। ট্রানজিট প্যাসেজ বলতে বোঝায় যে এটা ওপেন ফর অল, এটা ইন্টারন্যাশনাল একটা পাবলিক গুডসের মতো, যে এটা যে কেউ ব্যবহার করতে পারবে উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স। কিন্তু যখনই ইরান এটাকে ইনোসেন্ট প্যাসেজ হিসেবে যদি ডিক্লেয়ার করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এটার পুরোপুরি কন্ট্রোলটা ইরানের কাছে চলে যাবে। তার মানে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে যে জাহাজগুলো চলাচল করে সেটার বিষয়ে পুরোপুরি এখতিয়ারটা ইরানের হাতে চলে যাবে। এর বেশ কিছু অবশ্যই ফার রিচিং ইমপ্লিকেশনও রয়েছে। একটা বিষয় যে ধরেন যে আপনার যে সংযুক্ত আরব আমিরাতের যে জলসীমা, সেদিক দিয়ে যদি কোনো জাহাজ আসে, এটিও কি তখন ইরানের? নো, এইখানে ক্যাচটা রয়েছে। আপনি তো জানেন যে স্ট্রেট অফ হরমুজ একটা ছোট একটা স্ট্রিপের মতো। এখানে 3টা রাষ্ট্র, ইরান, ওমান, ইউএই, এই 3টা রাষ্ট্রের মাঝখানে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। ক্যাচটা হচ্ছে গিয়ে যে পানির গভীরতা। আপনার বড় বড় শিপ যেতে গেলে 50-60 ফিট মিনিমাম ডেপথ লাগে। এই ডেপথটা হচ্ছে গিয়ে ইরানিয়ান যে সি তাদের রয়েছে তাদের অংশে, ওমান বা ইউএইর যে অংশটা, সেখানকার ডেপথ কম। ওখান থেকে অবশ্যই জাহাজ চলাচল করতে পারবে। সেক্ষেত্রে বড় জাহাজ বা ওদের ডেপথ অনুযায়ী এই বড় জাহাজগুলো এদের পাশ দিয়ে চলার উপযুক্ত না। বড় জাহাজ যদি যেতে হয় তাহলে ইরানের দিক দিয়ে যে বর্ডারটা রয়েছে, মাঝখানে আপনি দেখবেন যে একটা বর্ডার লাইন টানা আছে। এটা ম্যাপ দেখলে পরিষ্কার বোঝা যায় যে কার কতটুকু অংশ প্রাপ্য। তো সেই জায়গাটা দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে যে ডেপথ বেশি হচ্ছে কি ইরানিয়ান সাইডে। সো জাহাজ যদি মুভ করতে হয় তাহলে ওই ইরানিয়ানের যে জলসীমা হিসেবে রয়েছে সেখান দিয়েই মুভ করতে হবে। ক্যাচটা এই জায়গায়। সেক্ষেত্রে তা না হলে তো স্ট্রেট অফ হরমুজ বন্ধ করছে ইরান, তো সে তো তার অংশে বন্ধ করেছে। ওমান বা ইউএই সাইডে তো বন্ধ করেনি, জাহাজ এদিকেও চলতে পারতো, বাট সেটা কিন্তু হচ্ছে না, কারণ বড় জাহাজগুলো ওদিক দিয়েই যেতে হবে, এদিক দিয়ে যেতে পারবে না বিকজ অফ ডেপথ। সেটা একটা জিনিস। আর আমি যেটা বলছিলাম যে যদি এটাকে ইনোসেন্ট প্যাসেজ হিসেবে ডিক্লেয়ার করে, সেক্ষেত্রে এটা তো পুরোপুরি ইরানের কন্ট্রোলে চলে যাবে। সেক্ষেত্রে তারা যদি লেভি বসায়, যেমন বসফরাস যে স্ট্রেইটটা রয়েছে টার্কিতে, সেখানে কিন্তু যতগুলো জাহাজ যায় পার টন $5.43, মানে লাস্ট যেটা হিসাব যদি আমরা দেখি, এই পার টনে কিন্তু দিতে হয়। তো এইরকমও যদি তারা এখানে কোনো কিছু ইম্পোজ করে, তাহলে কিন্তু আমাদের লজিস্টিক কস্ট সেটা কিন্তু বাড়বে। সিকিউরিটি ডাইমেনশনেও অনেক কিছু চেঞ্জ আছে, যেমন কিছু নিয়ম এখানে মেনে চলতে হবে ইনোসেন্ট প্যাসেজ ডিক্লেয়ার করলে। সে ফর এক্সাম্পল আমরা যদি সাবমেরিনের কথা চিন্তা করি, সাবমেরিন পানির তলা দিয়ে যায়। এই স্ট্রেট অফ হরমুজে যেটা ইরান কন্ট্রোল করবে, সেখানে কোনো সাবমেরিন আপনার পানির নিচ দিয়ে যেতে পারবে না, গেলে উপর দিয়ে যেতে হবে। মনে করতে পারেন যে সাবমেরিন তো পানির নিচ দিয়ে যে টের পাবে কী হবে, সেই মেকানিজম আছে। সেখানে যদি ওই যে ইলেকট্রোম্যাগনেটিক একটা কেবল দ্বারা দিয়ে রাখে, যেখানে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল শক বা তৈরি হয়, সেটাতে তারা কিন্তু বুঝতে পারবে যে পানির নিচে কিছু একটা মুভমেন্ট আছে। সো এই অনেক ধরনের সিকিউরিটি ইমপ্লিকেশনও আমরা সামনের দিকে হয়তো বা দেখব।
এটার পরে যদি আমি বলি যে যুদ্ধের যে পরিস্থিতি, যে বিশেষ করে ইরান, ইউএসের মুডটা কি, আমি যদি ট্রাম্প সাহেবের দিকে তাকাই, উনি আজকে রয়টার্সের একটা ইন্টারভিউ দিয়েছেন, টেলিফোন ইন্টারভিউ, সেখানে উনি বলেছেন যে ওনারা খুব শীঘ্রই এই ইরানের যুদ্ধটা উনি থামিয়ে দেবেন। এবং উনি একই সঙ্গে যেটা আর একটা বলছেন যে উনি ন্যাটোর উপরে এতটাই বিরক্ত হয়েছেন যে উনি ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার একটা বিষয় উনি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। সো এই ইরান যুদ্ধে আমরা যদি দেখি যে আমেরিকা এবং ইউরোপের ভিতর ডিভিশনটা কিন্তু ভেরি মাচ ক্লিয়ার। বারবার ইউএস প্রেশারের পরেও কিন্তু ইউরোপ এই যুদ্ধে নিজেকে জড়ায়নি, এবং এটাকে ট্রাম্প সাহেব অত্যন্ত বিট্রেয়াল বা তাদেরকে বিভিন্নভাবে কাওয়ার্ড অনেক কিছুই সে বলেছে, কিন্তু ইউরোপ এইটাতে কিন্তু যুদ্ধে এই ফায়দা পা দেয়নি, এবং তারা সবসময় বলেছে যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি এটা সলিউশন করতে চাই। ইভেন আজকেও ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমারকে যখন প্রেস কনফারেন্স করছিলেন তখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইউএস যে প্রেশার দিচ্ছে এটার বিষয়ে তোমার মন্তব্য কী, বললো যে আমরা গিভ ইন করবো না, ইউএস প্রেশারে আমরা এটার নাক গলাবো না। তো এইটা হচ্ছে কি ইউরোপের সেন্টিমেন্ট যে তারা এই যুদ্ধে নাক গলাবে না। আবার অন্যদিকে যদি চিন্তা করি যে ন্যাটো থেকে বের হয়ে যাওয়ার, ইউএস সবচেয়ে বড় কান্ট্রি ইন ন্যাটো, সেটা বের হয়ে গেলে তাদেরও একটা দুশ্চিন্তা তো ওখানে থাকবে, সিকিউরিটিগত দুশ্চিন্তা। সব মিলিয়ে ঝুলিয়ে এই ইরান ওয়ারটার যে লং টার্ম একটা ইম্প্যাক্ট, সেটা হয়তো বা এই আগামী 12 মাস থেকে 24 মাস এর ভিতরে একটা বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পাবো ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড অলসো এই যে পাওয়ার স্ট্রাকচার ইন দ্য গ্লোব, সেখানেও আমরা একটা হয়তো বড় পরিবর্তন দেখতে পাবো। যুদ্ধ সংঘাত আপাতত থামার কোনো লক্ষণ দেখছেন কিনা? যেটা ট্রাম্প সাহেবের মন্তব্য শুনে যেটা মনে হচ্ছে যে হয়তোবা তারও এই যুদ্ধটা বেশি দূর টেনে নিয়ে যাওয়ার কোনো আগ্রহ নাই। এর কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল উইল, উনি পলিটিশিয়ান অথবা মিডিয়া অথবা পাবলিক তাদের কাছেও কিন্তু সাপোর্ট পাচ্ছেন না। রয়টার্স আজকেই একটা জরিপ পাবলিশ করেছে যে 2/3 অফ আমেরিকানস তারা চাচ্ছে যে যুদ্ধটা যেন দ্রুত শেষ হয়ে যায়, ফলে এটা একটা কিন্তু তার উপরে প্রেশার তৈরি করছে। সেকেন্ড আর একটা প্রেশার হচ্ছে ইকোনমিক প্রেশার। যুদ্ধের আগে ইউএসএতে 1 গ্যালন পেট্রোলের দাম ছিল $3, এখন সেটা কিন্তু $4 উপরে চলে গেছে, মানে 25% রাইজ। এবং এইটার কিন্তু ইম্প্যাক্টটা শুধুমাত্র ওই যে গাড়িতে না, এটার ইম্প্যাক্টটা কিন্তু গোটা সোসাইটিতে পড়ে। তো ফলে দুই ফ্রন্টেই কিন্তু ট্রাম্প সাহেবের জন্য একটু প্রেশার রয়েছে। ইন এডিশন টু দ্যাট গ্লোবাল প্রেশার তো রয়েছেই, পৃথিবীর প্রায় সব দেশই তাকে বলছে এক্সেপ্ট ইসরায়েল যে তুমি যুদ্ধটা থামাও। দর্শক, পর্যাপ্ত আমদানি হয়েছে দেশে এলপি গ্যাস, যেটি কিনা ডিসেম্বরে জানুয়ারিতে আমদানি চাহিদার তুলনায় অনেক কম হয়েছিল, কিন্তু তারপরেও আসলে সরকার নির্ধারিত যে রেট আছে সেখান থেকে গত 3 দিনে হঠাৎ করেই যে এলপি গ্যাসের দাম বেড়ে গেছে। যে খুচরা বিক্রেতা যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, তারা কিন্তু এখন এলপি গ্যাস কিনছেন 1800 টাকা পর্যন্ত তাদের কাছে দাম চাইছেন ডিলাররা। এদিকে পাল্টাপাল্টি অভিযোগ চলছে, কে দাম বাড়িয়েছে আসলে কেউ জানে না, আগের মতোই সমস্যা। রিপোর্টটি করেছেন আমার সহকর্মী মোহাম্মদ ইব্রাহিম মজিদ, তিনি আছেন স্টুডিওতে আমার সঙ্গে। কি দেখলেন মাঠ ঘুরে? মাঠ ঘুরে যেটা দেখলাম যে খুচরা বিক্রেতা এবং ডিলার পর্যায়ে যারা আছেন তারা অভিযোগ করছেন যে গত শনিবার থেকেই এলপি গ্যাসের দাম বেড়ে গেছে। আগামীকাল অর্থাৎ মানে 2রা এপ্রিল কিন্তু বার্কের একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে হচ্ছে আপনার এলপি গ্যাসের প্রতি মাসে এটা হয়ে থাকে যে এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ হবে। তো ডিলাররা বা রিটেলাররা যেটা আমাকে বললেন যে সেই যে দামটা পুনর্নির্ধারিত হবে সেই জন্যই আসলে বা দামটা আগে থেকেই বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে আমি লোয়াব এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশনের কাছে আমি প্রশ্ন রাখি যে আপনারা কি দাম বাড়িয়েছেন নাকি ওনারা এটাকে পুরোপুরি রিফিউট করেন। ওনারা বলেন যে না, আমরা সরকার নির্ধারিত যেই দাম আছে সেই দামেই আমরা এলপিজি সিলিন্ডারগুলো আমরা সেল করছি। এবং মানে আমাকে এটাও বলেছেন যে কেউ যদি মানে এটা বলতে চায়, তাকে ডিলাররা যদি এটা বলে, সেটা তারা প্রমাণ সহ তারা এটা দেখাতে পারে, তাদের তো অ্যাসোসিয়েশন আছেই। যদি আর আরেকটা কথা হচ্ছে যে পরবর্তী রিভিউতে দাম বাড়বে,
এটির ভিত্তিটা কি, কেন বাড়বে? পরবর্তী রিভিউতে দাম বাড়ার যে ভিত্তিটা আছে সেটা কিন্তু এলপিজির দাম, যেটা সৌদি আরামকো সিপি কিন্তু অলরেডি 44% বাড়িয়ে দিয়েছে, যেটা প্রায় $500 ছিল যেটা গত মার্চেই, সেটা এপ্রিলে দাম বেড়ে $750 মতো হয়ে গিয়েছে। সো 44% ইনক্রিজ টাকায় আমার যদি এলপি গ্যাস আনতে হয়, সেক্ষেত্রে তো আমার দাম বৃদ্ধি করতেই হবে, মূল্য সমন্বয়টা আসলে করতেই হবে। আর এটা আপনাকে জানিয়ে রাখা ভালো যে দেশে কিন্তু আসলে মানে রিটেলাররা যেটা বলছেন যে গ্যাসের সংকট আছে, তাদেরকে জানাচ্ছেন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভরা, কিন্তু আমি লোয়াবের কাছ থেকে জানতে পারলাম দেশে আসলে গ্যাসের কোনো সংকট নেই, কারণ আমাদের চাহিদা এলপি গ্যাসের যেটা আমাদের চাহিদা থাকে হচ্ছে প্রায় 1,45,000 থেকে 50,000 মতো মেট্রিক টনের মতো চাহিদা থাকে প্রতি মাসে, এবং মার্চে কিন্তু ইম্পোর্ট হয়েছে 1,60,000 টন। তো সেক্ষেত্রে দেশে কোনো সংকট থাকার কথা তারা মনে করছেন না। এমনিতে প্রশাসনিক কোনো অভিযান, যেমন এলপি গ্যাস আপনি জানেন যে একটা কি বলে যে প্রাইস কন্ট্রোল কমোডিটি, যেটি সরকার তার কুকিং গ্যাসের যে মূল্য যে আপনার নির্ধারণ করে দেয়, কেউ যদি এর বেশি দামে বিক্রি করে সেটি আইনত দণ্ডনীয়। তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন গত 2 দিনে আপনার চোখে পড়েছে কিনা? না, আমার চোখে তেমন কিছু পড়েনি, তবে লোয়াবের যেটা কথা যে এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন খুব মানে ডিলার এবং রিটেলার পর্যায়ে বৃদ্ধি করা উচিত, যেন তারা আসলেই যেই বার্ক নির্ধারিত যেই মূল্যটা আছে সেই মূল্যটা তারা রাখে। আপনাকে ধন্যবাদ।